25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা, গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ ছিল শেখ হাসিনার, বলেন চিফ প্রসিকিউটর। শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ককে বাংলাদেশ সফরে আমন্ত্রণ, প্রধান উপদেষ্টার স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালুর আহ্বান। 17 বছর মানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ব্যক্তিরাই এখন বৈষম্যের শিকার, অভিযোগ তারেকের। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের তাগিদ। এবং কৃষিজাত পণ্য রপ্তানিতে বিপুল বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলছে বাপা। পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে কথা জানানো হয়। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয় পরিপত্রে। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের দরবার হলে সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে আচমকা বিডিআরের কিছু সদস্য হামলা চালায় দরবার হলে। এতে 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় 33 ঘণ্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানা নিয়ন্ত্রণে নেয় পুলিশ। 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের। সেখানে পাওয়া যায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের মরদেহ। উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণে অস্ত্র। নারকীয় এ হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় বিডিআরের সাবেক ডিএডি তৌহিদ সহ 152 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হয় 277 জনকে খালাস দেওয়া হয়। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবিতে আন্দোলনে নামেন হতাহতের পরিবারের সদস্যরা। এছাড়া গত 29 জানুয়ারি মহাখালী রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও বেঁচে থাকা সেনা কর্মকর্তারা। তাদের দাবিকে সম্মান জানিয়ে রোববার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছে। সরকারি ছুটি ব্যতীত এ তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের গ শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নিয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। নো ট্রিটমেন্ট নো রিলিজ। গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে এমন নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জুলাই আগস্টের গণহত্যা মামলায় 3 পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টে। জুলাই আগস্ট আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর পুলিশের সঙ্গে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে 1400 শতাধিক ছাত্র জনতা শহীদের পাশাপাশি আহত হয় কয়েক হাজার মানুষ। 5 আগস্ট পতনের আগে তৎকালীন সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে যান। সেখানে তিনি কর্তব্যরত ডাক্তারদের নানা রকম নির্দেশনা দেন, যার অন্যতম ছিল আহতদের চিকিৎসা সেবা না দেয়া। এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না, যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। এদিকে রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনের গুলির ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল কুমার সরকারকে 27 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আমির হোসেন নিরাপত্তা বাহিনীর জন্য কোনো থ্রেট ছিল না, শুধুমাত্র অপরাধ করার উদ্দেশ্যে মানুষকে হত্যা করার একটা জিঘাংসার কারণে তাকে পরপর এভাবে গুলি করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তারকৃত যে চঞ্চল
চন্দ্র সরকার নামে একজন পুলিশের এসআই, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য অনুমতি চেয়েছি। আদালত সেটা মঞ্জুর করেছেন এবং তাকে আমরা একদিনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 22 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আদালত 2 মাসের সময় মঞ্জুর করে 22 এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করেছেন তদন্ত দেওয়ার জন্য। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও স্টারলিং স্যাটেলাইট পরিষেবা চালু করতে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত 19 ফেব্রুয়ারি মাস্কের কাছে চিঠিটি পাঠানো হয়েছে। এতে তিনি একটি উন্নত ভবিষ্যতের জন্য বাংলাদেশের অবকাঠামোগত স্টারলিংকের সংযোগ একীভূত করতে মাস্ককে অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে আগামী 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংকে বাংলাদেশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তখনই বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 17 বছরে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ব্যক্তিরাই এখন বৈষম্যের শিকার বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার তাগিদও দেন তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত 31 দফা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বারের নেতা। কর্মশালায় অংশ নিয়ে দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বিগত সরকারের অত্যাচার নির্যাতনের কড়া সমালোচনা করেন। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় নাই, মানুষের অবস্থার পরিবর্তন হয় নাই। আমি যেহেতু আইনজীবী, আইনজীবীদের কথাও বলতে হয়। জনাব তারেক রহমান সাহেব প্রণীত এই 31 দফা মানুষের কাছে যাচ্ছে, তখন আমরা, আপনারা সমস্ত আবাল বৃদ্ধ বনিতা বুঝতে পারছেন এই 31 দফার মধ্যে কি আছে। এ সময় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে সময় কেউ সাহস করেনি, তখন বিএনপি 31 দফা উপস্থাপন করেছে। কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে, স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয় সংস্কার করা প্রয়োজন, এই বিষয় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, সকল দল মিলিতভাবে আমরা 31 দফা উপস্থাপন করেছি। এটি প্রতিশ্রুতি পূরণ করা, এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব, এবং এই পবিত্র দায়িত্ব যদি আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে বাস্তবতার নিরিখে আমাদেরকে এটিকে পূরণ করতে হয়, অবশ্যই একটি সংসদের প্রয়োজন আছে। আওয়ামী লীগ প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে অভিযোগ করে এ থেকে দেশকে রক্ষা করতেই 31 দফা সংস্কার প্রস্তাব বলেও দাবি করেন তিনি। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ডিসেম্বর বা পরের বছরের জুনেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, ডিসেম্বর ধরে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আইন সংশোধনের জন্য স্থানীয় নির্বাচন বিলম্বিত হতে পারে বলেও আভাস দেন তিনি। পৃথক অনুষ্ঠানে এসব তথ্য জানান তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন, কোনটি আগে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারিদিকেই। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ তো রয়েছেই, তার উপর নানা মহলেও চলছে কানাঘুষা। এমন পরিস্থিতিতে রোববার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন, তাই যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা হবে। নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে নিরপেক্ষভাবে এবং তার প্রস্তুতি নেওয়া সাপেক্ষে আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে, সেই সময়েই আমরা
এই শিডিউলটা ডিক্লেয়ার করব ইনশাল্লাহ। তবে জাতীয় নির্বাচন ডিসেম্বরে হলে এবছরের জুনে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ নেই। মতানৈক্যের পাশাপাশি আইন সংশোধনও এক্ষেত্রে বড় বাধা বলে উল্লেখ করেন তিনি। শুধু সংস্কার কমিশন এই বিষয়ে ঐক্যমত্য হওয়ার পাশাপাশি অন্য সংস্কারের বিষয়েও যদি ঐক্যমত্য হন, তাহলে সেই ক্ষেত্রে আপনার আরপিইউ সংশোধনের বিষয় রয়েছে, তারপরে সংশ্লিষ্ট যে আইনগুলো সংশোধনের বিষয় রয়েছে, এগুলো সংশোধন করার পরে কিছু কাজকর্ম প্র্যাকটিক্যালি করতে হবে, সেই ক্ষেত্রে তো সময় লাগবেই। তবে ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আভাস দেন প্রধান নির্বাচন কমিশনার। কক্সবাজারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের এক অনুষ্ঠানে এমন আভাস দেন তিনি। প্রধান উপদেষ্টা মহোদয়ের একটা ঘোষণা পেয়েছি, এখন উনি একটা ঘোষণা দিয়েছেন, আমরা কি এটা ক্যান ইউ ইগনোর ইট? উনি তো বলেন নাই যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে, তো তোমরা অভিভাবক না তো বলেন নাই জাতীয় নির্বাচন হওয়া ডিসেম্বর না যাবে। আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, আমাদের প্রস্তুতি নিয়েই। আর যেই বিতর্কটা চলছে, এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চলতি বছরের জুনেই নির্ভুল ভোটার তালিকা তৈরির কথাও জানান নাসির উদ্দিন। প্রায় 51 লক্ষের অধিক ভোটার তো আমরা পেয়েছি। তো এই কাজটা আমাদের সম্পন্ন করতে আমরা প্ল্যান করেছি, আগামী জুন মাস নাগাদ আমরা এই শেষ ভোটার তালিকাটা হালনাগাদ করতে পারবো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে, সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরও সমুন্নত রাখার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহীতে সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশ রাষ্ট্র সব নাগরিকের কোনো দল বা গোষ্ঠী বা কোনো সম্প্রদায় নয় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের জলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান, এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। পোশাক শিল্পের পর কৃষিজাত পণ্যের রপ্তানি থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপার নেতারা। সরকারের সহযোগিতা পেলে 2027 সালের মধ্যে এই খাত থেকে $2 বিলিয়ন রপ্তানি আয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন বাপার সভাপতি ও সজীব গ্রুপের চেয়ারম্যান MA হাশেম। দশক বাপা ফুড প্রো নিয়ে সকালে রাজধানীর ERF কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। SU সেলিমের প্রতিবেদন। কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য অথবা কৃষিজাত পণ্য দেশের শীর্ষ 5 রপ্তানি খাতের একটি। করোনার পর 2020-21 অর্থবছরে প্রথমবার এই খাতের রপ্তানি $1 কোটি বিলিয়ন বা $100 কোটি ছাড়িয়ে যায়। পরের বছর সেটি বেড়ে $116 কোটি উন্নীত হয়। যদিও এই বিদেয়ী অর্থবছরের রপ্তানি 27% কমে $84 কোটি নেমেছে। এমত অবস্থায় এই খাতের রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। এই খাতে দেশি বিদেশি কোম্পানি ও ক্রেতা সচেতনতায় আগামী 25 ফেব্রুয়ারি থেকে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল আয়োজনের ঘোষণা দেন সংগঠনটির নেতারা। দুবাই, ইউরোপ, বিভিন্ন কান্ট্রিতে আমরা যে ফেয়ার অ্যাটেন্ড করি, কিন্তু আমার দেশে যদি একটা সেরকম একটা উন্নত মানের ফেয়ার আমরা করি, তাহলে বিদেশিরা এখানে এসে আমাদের দেশে এসে তারা আমাদেরকে অর্ডার দিয়ে যাবে, আমাদের থেকে মাল পারচেজ করবে। কৃষিজাত পণ্যের যে সম্ভার বাংলাদেশে রয়েছে, এই সম্ভার নিয়ে আমরা পৃথিবীতে আরো ভালোভাবে এগিয়ে যেতে সচেষ্ট হব। এই জন্য প্রয়োজন কৃষিতে মনোযোগ, এর জন্য প্রয়োজন কৃষির উৎপাদন বৃদ্ধি, এই জন্য প্রয়োজন সরকারের থেকে সবচেয়ে ভালো ফোকাস থাকা উচিত কৃষির উপরে। ব্রিফিংয়ে এই খাতের বিপুল সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বাপা নেতারা। গার্মেন্টসে সিএম পদ্ধতি অ্যালাউড আছে, অন্যান্য সেক্টরে অ্যালাউড আছে, কিন্তু এটা ফুড সেক্টরে এখনো গভর্নমেন্ট অ্যালাউ করে নাই। আমরা দরবাদরি করতেছি এটা নিয়ে। আপনারা যদি আপনাদের লেখনীতে আনেন, আমরা আশা করতেছি যদি গভর্নমেন্ট আমাদেরকে সিএমটা অ্যালাউ করে, আমাদের ফুড এক্সপোর্ট জাম্প করে বাড়বে। আমরা কৃষিকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কেবলমাত্র বাংলাদেশে নয়, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমরা কৃষিকে পৌঁছে দিতে সচেষ্ট হই এবং তারই আয়োজন বাপা ফুড প্রোর আয়োজন করা হয়েছে। বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের বিকাশ নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক মানের খাদ্যদ্রব্য উৎপাদন ও রপ্তানি আয় বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান তারা। বেসিক ইনগ্রেডিয়েন্টস আমাদের সবই লোকাল, সেই ইনগ্রেডিয়েন্টসগুলি এগ্রিকালচার থেকে আসে। এই টাকাটা
চাচার হাত পর্যন্ত পৌঁছে। এস ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের তৈরি পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে সুইডিশ দূতাবাসের সহযোগিতায় সুইস কন্টেক্ট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ তাগিদ দেন তারা। বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতকে অবশ্যই ইউরোপের পরিবেশগত নীতিমালা মেনে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুইস কন্টেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন, সুইস কন্টেক্ট বাংলাদেশের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ সাকিব খালেদ এবং বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দ সহ অন্যরা। এবার বইমেলার মোহনায়। সময়ের আবর্তে শেষ সপ্তাহে পা রাখল অমর একুশে বইমেলা। সময় না বাড়ানো হলে 5 দিন পরই সাঙ্গ হবে এবারের আয়োজন। বইমেলার 23তম দিনে লেখক, পাঠক, দর্শনার্থী আর ক্রেতাদের নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। মেলায় প্রবেশ মুখে লম্বা সারি থাকলেও সবার মুখে ছিল উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট। মেলায় কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ এসেছেন পরিবারের সদস্যদের সাথে নিয়ে। হচ্ছে ধাঁধা বই কিনছি, ওই পাঞ্জেরির, আর হচ্ছে লাইলির 2 বোতনের ওই বই কিনছি। ফেরি টেলসের বই, ড্রয়িং বুক 2-3টা, আমার ভাই নিয়েছে 3টা। জাহিদ অন্তর একটা নতুন বই বের হয়েছে, এটা জাস্ট আগ্রহ থেকে না। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হলেও দেশের সার্বিক পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভৎস ও উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দিচ্ছে অভিযোগ করে তিনি সংগঠনটি আধিপত্য, চাঁদাবাজি ও সহিংসতার শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। এ ধরনের অপকর্মে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানান তিনি। ইউনিভার্সিটি অব স্কলার্সের কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেনা প্রাঙ্গণে এই অনুষ্ঠানে 2000-এরও বেশি শিক্ষার্থীকে আনুষ্ঠানিক ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে কনভোকেশন প্রেসিডেন্ট সৈয়দা রিজওয়ানা হাসান, ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এনামুল বশির, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান অ্যাডমিরাল ফরিদ হাবিব সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা সততা ও দায়িত্ববোধের সাথে শিক্ষার প্রয়োগের আহ্বান জানান। এতে 21 ব্যাচের 35 জন শিক্ষার্থী চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন। আসন্ন ঈদ, সারা দেশে শুরু হয়েছে শীর্ষস্থানীয় দেশীয় ইলেকট্রনিক ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22। আগের মতো ক্যাম্পেইনের এই সিজনেও মার্সেল পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে 10 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। তাছাড়া লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ রয়েছে নিশ্চিত উপহার। 20 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা। মার্সেল কর্পোরেট অফিসে উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। কনকা, গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স পণ্যের বার্ষিক পার্টনার্স মিট 2025 অনুষ্ঠিত হয়েছে। এতে ইলেকট্রোমার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম সকল পার্টনারদের ধন্যবাদ জানান। নারায়ণগঞ্জে উৎপাদন কারখানা স্থাপনের কথাও জানান গ্রুপের এমডি মোহাম্মদ নুরুল আমিন। সম্মেলনে নতুন মডেলের ফ্রিজার উন্মোচন করা হয়। শীর্ষ পার্টনারদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে গ্রুপের পরিচালক, উচ্চ পদস্থ কর্মকর্তা ও পার্টনাররা অংশ নেন। দেশের শীর্ষস্থানীয় স্টিল রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অথরাইজড ইকোনমিক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ কাস্টমসের আধুনিকায়ন এবং কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান 2024-28 এসআইকুড়া ওয়ার্ল্ড সিস্টেমে মডিউল সংযোজন এবং এক্সপোর্ট ইম্পোর্ট হাবের উদ্বোধন অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়। জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেন জুড়ে 2.5 শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। এরই মধ্যে রুশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর অভিযানের 3য় বার্ষিকী উপলক্ষে রোববার এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। এদিকে ইউক্রেনের দখল করা ভূমি কখনোই বিক্রি করা হবে না বলে জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। 267টি ড্রোন নিয়ে ইউক্রেন জুড়ে হামলা চালিয়েছে রাশিয়া।
শনিবার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে এই হামলা চালানো হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় যে মুহূর্তে আলোচনা চলছে ঠিক সেই সময় এ ড্রোন হামলা চালালো মস্কো। এর মধ্যে 138টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনার। দেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের বিরুদ্ধে মস্কোর অভিযানের 3য় বার্ষিকী উপলক্ষে রোববার এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। এদিকে ইউক্রেনে দখল করা ভূমি কখনোই বিক্রি করা হবে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি কথা বলেন। রাশিয়া ইউক্রেন সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবশ্যই একত্রিত হতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই দুই দেশের মধ্যে চলায় প্রাণঘাতী যুদ্ধ বন্ধে কাজ শুরু করেছেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউরোপের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। একই সঙ্গে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভও জানান তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বরিশালের উজিরপুরে মরহুম ডাক্তার শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার ধামুরায় এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ শান্তু, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, সাবেক ছাত্রনেতা কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফুল ইসলাম তুহিন এ সময় উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা, গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ ছিল হাসিনার, বললেন চিফ প্রসিকিউটর। শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ককে বাংলাদেশ সফরে আমন্ত্রণ, প্রধান উপদেষ্টার স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালুর আহ্বান। 17 বছর মানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ব্যক্তিরাই এখন বৈষম্যের শিকার, অভিযোগ তারেকের। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের তাগিদ। এবং কৃষিজাত পণ্য রপ্তানিতে বিপুল বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলছে বাপা, পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।